ওপেনিংয়ে দুইটা বাঘ আছে, একসাথে হিংস্রতা দেখালে দৌড়ে পালাবে প্রতিপক্ষ দলের খেলোয়াড়রা। তামিম আর ইমনে মুগ্ধ, ওদের নিয়ে বড় স্বপ্ন খালেদ মাহমুদ সুজনের। বলছেন লিটনের এই দলটা স্বপ্নবাজ এবং ক্ষুধার্ত। চারদিকে যখন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের প্রশংসা, ঠিক তখনই দুশ্চিন্তার বিষয়টা তুলে ধরলেন সাবেক এই অধিনায়ক। সাইফুল রূপকের রিপোর্ট। আমি চাই তাই মারুক, ছয় বলে হিতে বিপরীত না হয়। ছোট তামিমের কাছে বড় ছয়, একের পর এক ছক্কা প্রত্যাশা সুজনের। আবার বড় শঙ্কার কথা উঠে এলো। নয়া পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উডের তালিমে তো আরও দুর্বারই হওয়ার কথা তামিমদের। যদিও শঙ্কাটা এখানেই, প্রত্যেক ব্যাটারি উডের দেখানো টেকনিক শিখছেন, আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছেন। কেউই কিন্তু এখনও প্রতিযোগিতামূলক ম্যাচে ইংলিশম্যানের পাওয়ার হিটিংয়ের টেকনিক প্রয়োগ করার সুযোগ পাননি। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজেই হয়তো বোঝা যাবে কে কতটা শিখল। নয়া টেকনিকে কেউ কি রিদম হারিয়ে ফেলল? এশিয়া কাপের মতো বড় ইভেন্টের ঠিক আগে ব্যাটারদের নিয়ে এমন কোর্স বড় দুশ্চিন্তায় ফেলছে সাবেক অধিনায়ক খালেদ মাহমুদকে। আমাদের পাওয়ার হিটিং আমি কোনো সময় সমস্যা দেখি না। আমাদের তানজিদ তামিম কিংবা পারভেজ ইমন, আপনি যার কথাই বলেন, তাওহিদ হৃদয় কিংবা শামীম পাটোয়ারি, এরা কেউ বড় ছয় মারতে পারে না, আমি এটা বিশ্বাসই করি না। সবাই বড় ছয়, ইভেন আমাদের তানজিম সাকিব, ও বড় ছয় মারতে পারে। হয়তো টেকনিক্যালি সে আরও পাওয়ার হিটিং আরও টেকনিক্যালি হয়তো সে বলতে পারবে। বাট আমি খালি একটা কথাই বলতে চাই যে হিতে বিপরীত না হয়, সেটারও তো একটা সিস্টেম। কারণ আমাদের এরকম আমি অনেক দেখেছি যে চেঞ্জেসগুলো যখন আসে তখন তারা অ্যাডজাস্ট করতে পারে না অনেকেই, যেটা হয় অনেক সময়। তো আশা করি যে জুলিয়ান ওইরকম কিছু করবে না, ছোটো ছোটো যে ফাইন টিউনিংগুলো করবে যাতে আরও ইজিলি ওরা মারতে পারে, আর একটু টেকনিক্যালি যাতে একটু ইজি হয়, সেটা করলে আমার মনে হয় যে ভালো হওয়ার কথা। যা তার অনেক এক্সপিরিয়েন্স যাবে। আমি প্রথমে বলি যে নাথিং রং উইথ যে জুলিয়ানকে আনাটা, সেটা আমি বলছি না, বাট আমি বললাম যে আমাদের পাওয়ার হিটিংয়ের প্রবলেম না, আসলে আমরা তো ছক্কাই মারতে পারি। বাংলাদেশের ক্রিকেটাররা ঘুরে দাঁড়াতে জানে। আরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে পর্যুদস্ত হওয়ার পরও শ্রীলঙ্কাকে ওদের মাঠে দেয়নি পাত্তা। মিরপুরে পাকিস্তানকে চমকে দেয় টাইগাররা। হ্যাট্রিক সিরিজ জেতার হাতছানি লিটনদের। আগের টি-20 দল যারা এশিয়া কাপ বিশ্বকাপ খেলছে, এই দলটার মধ্যে আসলে আলাদা কি দেখেন যে এই বাঞ্চ অফ ক্রিকেটার আছে 20 জন যদি ধরি? এদের চোখে অনেক স্বপ্ন আছে, আমি যেটা মনে করি। এরা অনেক ভালো কিছু করতে চায়, দে ওয়ান্ট টু প্রুভ এ লট অফ থিংস। এবং সবচেয়ে বড় কথা যে টপ অর্ডারে এই দুটো ছেলে ব্যাটিং করছে, আমি মনে করি যে ইমন এবং তামিম একদম অল আউট ক্রিকেট খেলা, সত্যি কথা বলতে ভয় ডরহীন ক্রিকেট খেলা, যেটা আমরা চাই, যেটাই হওয়া উচিত। আমার কথাটা যে আপনি ওই রকম ক্রিকেট চান না, যেরকমভাবে স্টার্ট করে দেয়। হয়তোবা আজকে তামিম ফেল করে, ইমন আগায় যাচ্ছে, ইমন ফেল করে তামিম আগাচ্ছে, যেটা হোক, বাট একদিন দুজন যখন একসাথে আগাবে সেদিনকে কিন্তু যে কোনো বোলিং এগেন্সটা প্রবলেম হবে, আমি বললাম সেটা সত্যি কথাই। তো আমি ভেরি হ্যাপি যে এই ছেলেগুলা একটা নতুন দল, ওরাও বুঝছে একটা নতুন দল, নতুন স্বপ্ন, সব কিছুই, যে অনেক সিনিয়র প্লেয়ার নাই দলটার মধ্যে, অনেক জুনিয়র স্টার, ইয়াংস্টার আছে। আই থিঙ্ক যে ওরা ভালো কিছু করতে চায়, ওরা জিততে চায়, এই স্বপ্নটা ওদের চোখে মুখে দেখি আসলে। সাইফুল রূপক, ৭১, সিলেট। ফতুল্লা স্টেডিয়ামের বেহাল দশা দেখে কান্না পেয়েছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলামের। তবে আশার কথাও শুনিয়েছেন, জানিয়েছেন আগামী বছরই ফতুল্লায় আন্তর্জাতিক ক্রিকেট ফিরবে। নারায়ণগঞ্জের ক্রিকেটের হালচাল পরিদর্শনে গিয়ে বিসিবি বস হতাশ। ওখানকার ক্রিকেটের উন্নয়নে 4টা প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল ইসলাম। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। দেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, নামটা আমিনুল ইসলাম। ওই ইতিহাসটা জানলেও ঐতিহাসিক মুহূর্তটা দেখেনি এই ছোট্ট ক্ষুদে ক্রিকেটারদের প্রজন্ম। তারপরও বুলবুল তাদের কাছে সুপার হিরো, তাই তো অটোগ্রাফ ফটোগ্রাফের আবদার নিয়ে ঘিরে ধরল দেশের ক্রিকেটের বিগ বস। নারায়ণগঞ্জ এসে আমিনুল ইসলাম পেয়েছেন ভালো লাগার এমন অসংখ্য মুহূর্ত। কিন্তু যে কারণে দীর্ঘ সময় পর নারায়ণগঞ্জে পা রাখা সেই ক্রিকেটের বর্তমান দুরবস্থা বুলবুলকে হতাশই করল। অথচ একটা সময় ঢাকার পাশের এই শহরটা ক্রিকেটার তৈরির উর্বর ভূমি ছিল। শাহরিয়ার হোসেন বিদ্যুৎ, শাহাদাত হোসেন, মোহাম্মদ শরীফ, রনি তালুকদারদের নাম জানে এই প্রজন্ম। একসময় জাতীয় দলে আমিনুল ইসলামের টিমমেট জাহাঙ্গীর আলম, তার ছেলে জিসান আলম। বাবা দেখাচ্ছিলেন ছেলে জিসান নারায়ণগঞ্জে কোথায় প্র্যাকটিস করে নিজের স্বপ্ন পূরণের পথে হাঁটছে। বুলবুল দেখেছেন আর শুধুই আফসোসে পড়েছেন। আর যখন দেখছিলাম যে জিসানের 50 আর আজকে দেখলাম জিসান যেখানে প্র্যাকটিস করে, এটা আমি মিলাতে পারছিলাম যে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে সে 50 করছে টি-20 ক্রিকেটে, আর তার প্র্যাকটিস ফ্যাসিলিটি এখানে কি। জাহাঙ্গীর খুব প্রাউড করছিল যে আমার এখানে 3টা উইকেট আছে, এখানে 3টা কেন, এখানে 30টা উইকেট থাকা উচিত। পুরাতন ওসমানী স্টেডিয়াম পরিদর্শনের সময় বিসিবি বসের পাশে থেকে খুঁটিয়ে সব সীমাবদ্ধতা আর স্বল্পতার কথা বলেছেন ক্রীড়া সংগঠক
ও সিসিডিএম ভাইস চেয়ারম্যান মাসুদুজ্জামান, যার মুখে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন বদলে দেওয়ার প্রত্যয় আর বুকে বড় স্বপ্ন। বিসিবি প্রেসিডেন্টের কাছে তাই আবদার রেখেছেন বড় মুখ করেই। বিসিবি বসও 4টা ফ্যাসিলিটিজ নিশ্চিত করার কথা দিয়ে তবেই নারায়ণগঞ্জ ছেড়েছেন। নারায়ণগঞ্জের ক্রীড়া জগৎকে আপনারা একটু সহযোগিতা করেন, আপনাদের একটু সহযোগিতা, আমরা আপনাদেরকে নিয়ে যাব সেই 80-র দশকে, সেই 90-র দশকে, যেই সময় আমাদের এই ক্রীড়াঙ্গনকে 64টা জেলা ভয় পাইতো। এই 63টা জেলা ভয় পাইতো শুধু একটা জেলাকে, সেই জেলার নাম কি? নারায়ণগঞ্জ। তো এই 4টা প্রতিশ্রুতি যেটা হলো, একটা হচ্ছে ফ্যাসিলিটি, একটা হচ্ছে গ্রাউন্ড, একটা হচ্ছে কোচ ডেভেলপমেন্ট, আর একটা হচ্ছে যে হাই পারফরমেন্স সেন্টার। এই 4টা কাজ আমরা সাথে নিয়ে প্রায়োরিটি বেসিসে ইনশাআল্লাহ আমরা কাজ শুরু করব। জেলা ক্রীড়া সংস্থার মাঠে আসার আগে বুলবুল গিয়েছিলেন ফতুল্লা স্টেডিয়ামে। ইন্টারন্যাশনাল ভেন্যুর করুণ অবস্থা দেখে বুলবুলের চোখে পানি জমেছে। আমরা ফতুল্লা মাঠটা দেখে আসলাম, আমার কান্না পাচ্ছিল যে এই মাঠে আমাদের শাহরিয়ার নাফিস অস্ট্রেলিয়ার সাথে সেঞ্চুরি করেছিল, আন্ডার-19 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল হয়েছিল, এশিয়া কাপের খেলা হয়েছিল। সেই মাঠটার অবস্থা অত্যন্ত করুণ। তবে আশার কথাও শুনিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট। আশা করছি যে এখানে হয়তো 26-এর মাঝামাঝি হয়তো আমরা এই মাঠটা রেডি পেতে পারি অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য। কেননা ঢাকাতে আপনারা জানেন যে আমরা বাংলাদেশে হোস্ট করছি 2027-এ আন্ডার-19 মেয়েদের ওয়ার্ল্ড কাপ। সো এই মাঠটা আমাদের জন্য ওটা একটা অন্যতম টার্গেট হওয়া উচিত এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রায় প্রতিদিনই ব্যস্ত সময় কাটছে, স্বল্প সময় নিয়ে এসেছিলেন নারায়ণগঞ্জে। ঘণ্টাখানেক থাকার পরিকল্পনা থাকলেও প্রায় 4 ঘন্টা কাটিয়েছেন বিসিবি বস। পুরোটা সময় নারায়ণগঞ্জের ক্রিকেট উন্নয়ন নিয়ে কথা বলেছেন, সুযোগ সুবিধা ঘুরে দেখেছেন। হতাশ করেননি স্কুলের নারী ক্রিকেটারদেরও। বুলবুলকে পেয়ে যেন ওদের খুশির জোয়ার বইছিল। ক্রিকেটের প্রতি ওদের ভালোবাসা দেখে বিসিবি প্রেসিডেন্ট রীতিমতো অভিভূত। অটোগ্রাফ আর ফটোগ্রাফের আবদার মিটিয়েছেন, সবার ভালোবাসা নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে ফিরেছেন। নাহিয়ান বিন জসিম, 71, নারায়ণগঞ্জ। গোল মিসের মহড়ার পরও নেপালের জালে গুনে গুনে 3 গোল দিল বাংলাদেশ। হাতে তুলে নিল সাফ অনূর্ধ্ব-17 নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দ্বিতীয় জয়। চাংলি মিথানে বাংলাদেশের হয়ে গোল করেন থুইমুই মারমা, সুরভি আর রিয়া। এই জয়ে শিরোপা রেসে নিজেদের টিকিয়ে রাখলো জুনিয়র বাঘিনীরা। বাংলাদেশ নেপাল ম্যাচের রিপোর্ট পার্থবণিকের কাছে। মুষ্টিবদ্ধ হাতে চওড়া হাসি, একটা গোলের জন্য 41 মিনিটের ছোটাছুটি, অবশেষে জব ডান। তাও একটা নয়, দুইটা গোলে বাঘিনীদের কাছে নেপাল হয়রান। চাংলি মিথানে বাংলাদেশকে টেনে ধরার চেষ্টা, ডিফেন্সে প্রতিরোধের দেয়াল গড়া। নেপালের কোনো ট্যাকটিক্সই এদিন কাজে দেয়নি, উল্টো হিমালয় কন্যাদের ভূমিষ্যাৎ করে বাংলার বাঘিনীরা মাঠ ছেড়েছে জয় নিয়ে। অনূর্ধ্ব-15 থেকে অনূর্ধ্ব-20 বয়সভিত্তিক নারী সাফে নেপাল বাংলাদেশের কাছে এক সহজ শিকার। 2 দলের 17 বারের দেখায় 13 বারই জয় বাংলাদেশের, হার কেবল একটা। এমন দাপুটে রেকর্ডকে সঙ্গী করেই থিম্পুর চাংলি মিথানে মাঠে নেমেছিল অর্পিতা বিশ্বাসের দল। তবে সময় যায়, আক্রমণ হয়, কিন্তু গোলের আর দেখা মেলে না। ব্যাড লাক ফর সুরভি আকন্দ প্রীতি। ম্যাচের 7 মিনিটের মাঝেই পেয়েছিলেন দুইটা দারুণ সুযোগ। নেপাল কিপার লাক্সমি ওলির সাথে 1-1 থেকে গোল করতে ব্যর্থ হন এই ফরওয়ার্ড। বাংলাদেশ একের পর এক চান্স ক্রিয়েট করলেও বল পজিশন, গেম বিল্ড আপে বেশ দুর্বলতা চোখে পড়ে মাহবুবুর রহমান লিটুর শিষ্যদের। 22 মিনিটে পূর্ণিমা চাকমা যদি ক্রসটা মিস না করতেন তবে তখনই লিড নিশ্চিত হতো বাঘিনীদের। এদিন নেপালি কিপার আর সুরভির মাঝে যেন এক অদৃশ্য দেয়াল ছিল। 35 মিনিটে টানা তৃতীয়বারের মতো 1-1-এ নেপাল কিপারকে বিট করতে ব্যর্থ হন এই ফরওয়ার্ড। অবশেষে 41 মিনিটে ডেডলক ভাঙেন থুইমুই মারমা। দারুণ এক শটে গোল করে বাংলাদেশকে এনে দেন লিড। 4 মিনিট বাদেই নিজের গোল মিসের বৃত্ত থেকে বের হন সুরভি। নেপালি কিপার বল ক্লিয়ার করতে ডি বক্স থেকে বেরিয়ে এলে সোজা বল জালে জড়িয়ে বাংলাদেশের লিড 2-0-তে নিয়ে যান। ফার্স্ট হাফের মতোই সেকেন্ড হাফেও একটা গোলের জন্য অপেক্ষা করতে হয় একদম শেষ মুহূর্ত পর্যন্ত, আর এই গোলটাও যোগ হয় বাংলাদেশের নামের পাশে। ম্যাচের ইনজুরি টাইমে রিয়া দারুণ এক গোলে বাংলাদেশকে এনে দেন তৃতীয় গোল আর নিশ্চিত করেন বাঘিনীদের বিগ উইন।
3-0 গোলে বাংলাদেশ আসরের দ্বিতীয় জয় নিয়ে মাঠ ছাড়লেও দুশ্চিন্তা এখনও কাটেনি। নিশ্চিন্ত থাকতে পরের 2 ম্যাচে নেপাল আর ভুটানকে হারাতে তো হবেই, সাথে শেষ ম্যাচে 31 আগস্ট ভারতের বিপক্ষে লাগবে অন্তত 3 গোলের ব্যবধানে জয়। তবেই সাফ অনূর্ধ্ব-17 শিরোপা হাতে উঠবে জুনিয়র বাঘিনীদের। পার্থ বণিক, 71। মাঠের ফুটবলের পাশাপাশি স্পোর্টসের দিকেও নজর বাফুফের। তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। 3 ধাপের ট্রায়ালের পর সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা ওয়ার্ল্ড কাপ, ফুটবল কনসোল, ফুটবল মোবাইল ও রকেট লিগের জন্য প্লেয়ার নির্বাচন করা হবে। সেপ্টেম্বর মাসের 5, 20 ও অক্টোবর মাসের 5 তারিখে 3 ক্যাটাগরিতে এই ট্রায়াল হবে। যারা সিলেক্টেড হবেন তাদের জন্য থাকবে আঞ্চলিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ। সেখানকার বিজয়ীদের সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে পাঠাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে প্রথম দিকে শুধুমাত্র ফুটবল নিয়ে কাজ করতে চায় বাফুফে। ভবিষ্যতে স্পোর্টস ন্যাশনাল টুর্নামেন্ট আয়োজন করার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। স্পোর্টস হয়তো আগে শুনতাম আমরা রিক্রিয়েশনাল স্পোর্ট, যেটা আমার ভাইয়া বলেছে ছোটবেলায়, এটা কি আশা আছে, এটা দিয়ে খেলে কি লাভ হবে। স্পোর্টস কিন্তু এখন একটা মানে গ্লোবালি একটা রাইজিং একটা প্রতিযোগিতা, বিশেষ করে এশিয়াতে। অলসো এটা কমার্শিয়ালি ভায়াবল। অনেক স্পোর্টস বা অ্যাথলিটরা কিন্তু যখন স্পোর্টসে জড়িত হয় তারা কিন্তু টুর্নামেন্টের মাধ্যমে অথবা এন্ডোর্সমেন্টের মাধ্যমে অথবা ভিউয়ারশিপের মাধ্যমে কিন্তু এখন কমার্শিয়ালি নিজেকে ভায়াবল করতে পারে। সো এটাও কিন্তু বলতে পারেন অলমোস্ট একটা প্রফেশন, যদি কেউ এটা মানে স্পোর্টটাকে ওভাবে দেখতে চায়। পল ভল্টের নতুন জাতীয় রেকর্ড হয়েছে রবিবার। 4 মিটার 51 সেন্টিমিটার লাফিয়ে নিজের আগের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর সৌরভ। কিন্তু রেকর্ড গড়েও ওর ধারণা হবে না এসএ গেমসের যাত্রা। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্টে। অ্যাথলেটিক্স, ট্র্যাক অ্যান্ড ফিল্ডের একটা ইভেন্ট পোল ভল্ট। নিয়মকানুন বেশি কঠিন না। পোলের ওপর ভর দিয়ে আপনার নির্দিষ্ট উচ্চতা পেরোতে হবে। প্রতি রাউন্ডে উচ্চতা বাড়বে প্লেয়ারের ইচ্ছা মতো, একটু একটু করে। প্রতিবার একজন করে খেলোয়াড় বাদও যাবে। শেষ পর্যন্ত যে টিকে থাকবে, যে সবচেয়ে বেশি উচ্চতা অতিক্রম করবে, স্বর্ণপদক তারই জুটবে। পোল ভল্ট বিশ্বব্যাপী যতটুকু জনপ্রিয়তা পেয়েছে তার সিংহভাগই ইউরোপ অঞ্চলে। আমেরিকা, এশিয়া, আফ্রিকায় খুব বেশি জনপ্রিয়তা পায়নি এই খেলা। অবশ্য এর পেছনে কারণও আছে বেশ কিছু। এই খেলায় ব্যবহৃত পোল থেকে শুরু করে ফোম সবই প্রচণ্ড ব্যয়বহুল। একটা মোটামুটি মানের পোলের দাম বাংলাদেশি টাকায় 1.5 লক্ষ, আর ফোমের দাম 15 লাখেরও বেশি। যদিও এই অঞ্চলে খুব বেশি জনপ্রিয় নয় পোল ভল্ট, কিন্তু বাংলাদেশ যেন আরও পিছিয়ে। দেশে থাকা মাত্র 6 জন প্রফেশনাল পোল ভল্ট খেলোয়াড়ের মাঝে 4 জন অংশ নিয়েছিলেন 17তম সামার অ্যাথলেটিক্সে। 2 জন ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর আর 2 জন সেনাবাহিনীর। 2 বাহিনীর অ্যাথলেটদের মাঠের লড়াই উত্তাপ ছড়িয়েছিল গ্যালারিতেও। শখানেক সমর্থক উৎসাহ জুগিয়েছে 2 পক্ষকেই। 4 জনের লড়াইয়ে 3 জনেরই পাওয়ার কথা মেডেল। হার জিতের দৌড়ে নৌবাহিনীর 2 জন ছিটকে গেছেন আগে। সোনা আর রূপা যে সেনাবাহিনীর ঘরেই যাচ্ছে তখন সেটা নিশ্চিত। তবুও সারতে হয়েছে আনুষ্ঠানিকতা, যার শেষটায় স্বর্ণ গেছে সেনাবাহিনীর সৌরভের কাছে। স্বর্ণ জিততে সে লাফিয়েছে 4 মিটার 50 সেন্টিমিটার। কথাই বলে কষ্টের ফল মিষ্টি হয়। সৌরভের কাছে সেই ফল শুধু স্বর্ণ নয়, আরো বড় কিছু। তাই গোল্ড জেতার পরেও ও রেকর্ড ভাঙার মিশনে যায়। 4 মিটার 51 সেন্টিমিটার লাফিয়ে সৌরভ নিজের আগের রেকর্ড ভেঙে গড়ে নতুন জাতীয় রেকর্ড। আর উদযাপনটাও সে তখনই করেছে মন খুলে। এমন অর্জনের পরও একটা অজানা আশঙ্কা ওর মনে থেকেই যাচ্ছে। দেশে রেকর্ড করার পরেও অ্যাথলেটিক্স ফেডারেশন তাকে এসএ গেমসে বাংলাদেশের হয়ে খেলতে পাঠাবে কিনা তা এখনো নিশ্চিত নয়। কিন্তু সৌরভ নিশ্চিত, সুযোগ পেলে দেশকে দিতে পারবেন অনেক কিছু। আর এই আত্মবিশ্বাসের জেরে ফেডারেশনকেও ছুড়ে দিয়েছেন চ্যালেঞ্জ। একেবারে ন্যাশনাল রেকর্ড করলেন, কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমি এটার আশায় ছিলাম। আমি নিজে আত্মবিশ্বাস ছিলাম, কনফিডেন্স ছিলাম। প্র্যাকটিস অনেক ভালো করছি, যে কারণে আমার রেকর্ড হয়েছে। আমার যতটুকু বিশ্বাস রাখবে না, কারণ এটা ওনারা বলে নাকি আরও হাইট করতে হবে। আমার 50-এ নাকি হবে না, এশিয়া গেমসে পদক থাকবে না। মানে অনেক চেষ্টা করতেছি একটা পুল আনার জন্য। যদি আমি পুল পাই, আমি আল্লাহর রহমতে, আল্লাহ যদি সহায় হন, তা আমি 80+ জাম্প করতে পারবো প্রথমেই।
মানে আমি পুল পাওয়ার সাথে সাথে মানে কয়েকদিনের ভিতরে আমি 80+ জাম্প করতে পারবো। আপনাকে ভালো পোল দিলে আপনি এসএ গেমসে কম্পিট করবেন, এটা কিন্তু আমরা অবশ্যই ফেডারেশনের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। আপনি কি চ্যালেঞ্জটা? ইনশাল্লাহ আমার সর্বোচ্চ বেস্ট, আমার একটা ব্যক্তিগত কনফিডেন্স যেটা এটা আমি শেয়ার করলাম আপনাদের সাথে। পোল ভল্টে ন্যাশনাল গোল্ড মেডেল জেতা সৌরভ একরকম চ্যালেঞ্জই ছুড়ে দিলেন যে আরও ভালো মানের পোল যদি তিনি পান তাহলে এসএ গেমসে তিনি কম্পিট করতে পারবেন। এসএ গেমসে পদকের আশাও তিনি করছেন যদি একটা ভালো মানের পোল পাওয়া যায়। কিন্তু এসএ গেমসে হয়তো বা তার যাওয়াই হবে না যদি না ফেডারেশন ভ্রুক্ষেপ করে, যদি না ফেডারেশন তাকে পাঠায়। তাই বলটা এখন ফেডারেশনের কোর্টে। রেকর্ড করা একজনকে তারা ক্যাম্পে রাখবে নাকি না, রেকর্ড করা একজনকে তারা এসএ গেমসে পাঠাবে নাকি না, সিদ্ধান্তটা ফেডারেশনকে নিতে হবে। সো এখন ফেডারেশনের সিদ্ধান্তেরই অপেক্ষা। ফয়সাল হাবিব, ৭১। এই মুহূর্তের খেলা যোগে সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।